হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন ধরে ভিডিও দিই না, আর গল্পটা ওইটা শেষ হয়ে গেছে। আমি জানি তোমরা শেষের আগামাথা কিছুই বোঝো নাই, কারণ ওটার সেকেন্ড পার্ট এখনো বাকি আছে। সেকেন্ড পার্ট বলতে আর কি দ্বিতীয় সিজন, যেটা এখনো আমি হাতে পাই নাই। আমি পাইলে অবশ্যই নিয়ে আসবো। তো নতুন একটা গল্প নিয়ে আসলাম। এই গল্পটা মারাত্মক ভাই, আমি যখন পড়ছিলাম ভাই মারাত্মক আসলে গল্পটা। প্রথম দিকটা হয়তো বোরিং লাগবে, পরে তোমাদের মারাত্মক লাগবে গল্পটা। তো চলো বেশি কথা না বলে গল্পে যাওয়া যাক। আব্বা দ্বিতীয় বিয়ে করে যেদিন ঘরে ফিরলো তখন আমার বয়স 10 বছর, রূপার বয়স ছিল 5 বছর, আর পরীর বয়স মাত্র 1.5 বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিল। মুখে তু শব্দটি করেনি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্যও না, কালো একটা মেয়েকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপর আব্বা ওই মহিলাকেই বিয়ে করেছিল, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই, না হলে তার এত সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে। যেদিন পরীর জন্ম হয়েছিল সেদিন আব্বা বাড়িতে ফিরেনি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেজন্যই আব্বা রাগ করে বাড়ি আসেননি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেননি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরো একটি কথা দাদি বলেছিল, তা হলো যেই মাইয়া রূপ বেশি সে পোলা পয়দা করতে পারবে না কোনোদিন। এই কথাটি শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে রাখতো রূপা, আর আমি স্কুলে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট হাত পা গুলো নাড়তো তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দরী। গালে একটু ছোঁয়া পড়লেই ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না, পাশে যদি ব্যথা পায়। কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সব সময় আঁকুপাকু করতো। পরীকে কোলে নিয়ে বারান্দায় দুয়ারে বসে বৃষ্টি দেখতো, আর আমি তার পাশে মোড় পেতে বই নিয়ে বসে থাকতাম। পরে যখন ছোট্ট ছোট্ট পা ফেলে হাঁটতো তখন দেখতে বেশ লাগতো, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নেই, কিন্তু রূপা আর পরী তো বোঝে না, ছোট তো। ওরা দুজনই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করতো। পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরো একটি মেয়ে জন্ম দেয়, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পরী, তার আগে ডাক পড়লো আবেরাজ বেগমের। সাথে সাথে বিষেদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবাই মাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল, সে একটু পড়তে না পড়তেই টাকাটাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো, শব্দ করে ঠেলে চেয়ারেরটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবরিত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতে চোখ গেল পলঙ্কের উপর বসে থাকা আবেরাজ বেগমের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। পরী বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পলঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হয়েছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো, তারপর বললেন, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটুস কেন? আস্তে হাঁটতে পারোস না? তাদের জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই। পরী তাদের প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেরজান হাতের ইশারায় নিচের পানদানি দেখিয়ে দিয়ে বললেন, একখানা পান দে। আগের নাই ধূপধাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিল। পরী কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনীর আঙুলে মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সে লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর। পরী এগিয়ে গেল দাদির কাছে, তীর্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু ততটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে, বয়স হয়েছে তো। পরী হুট করে বলে উঠল, যেই মেয়ের রূপ বেশি সে পোলা জন্ম দিতে পারে না, তাই না দাদি? পরীর কথা শুনে চমকে তাকালো আবেরজান বেগম। এই কথা পরী শুনলো কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলল, তোমার তো রূপ নাই, তাই তো 2টা পোলা জন্ম করেছ, কিন্তু একটারও তো মানুষ করতে পারো নাই, 2টাই অমানুষ জন্ম করেছ। বুড়ি গনহানকার, আমার আম্মা জান 3টা সোনা জন্ম দিয়েছে, আর তুমি কি করছো? এক পোলা 2টা বিয়া করছে, আরেক পোলার বিয়ার খবর নাই। পরের মাইয়া দেখা দেখি দিন পার করে।
কথাগুলো বলে পরি একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিছু বলতে দিল না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবেরজান। মেয়েটা বেশ চটপটে আর উড়ন্ত চন্টি স্বভাবের। মুখের বলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর দুই নাতনিদের মধ্যে কোনোক্ষণই দেখেননি। পরীর এরকম কথা শুনে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন দিলেন। তাদের ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবার ডাকটা দিয়েছে পরীর মা মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়ালো। সোনালী আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একটা টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আশা মির্নায় পড়ে আছে খাতাটা। হাত ছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারতেছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরী দৌড় লাগালো। পরনে ঘাগরাটা দু হাতে হালকা উঁচু করে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিল মালা। পরী ওইখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল, সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কচু চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছে দুজন মিলে। মালা পরীকে খেয়াল করেনি তিনি চিংড়ির হাত পার খুশে ছাড়াচ্ছেন আর কাটছেন। পরী দুপা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মা জান, আপনি অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরো বাড়বে। কথাটা শেষ করে পরী গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কে দেহে না সে আম্মা অসুখ, তারপর আম্মারে কামে ডাকে কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে সাইরা কথা কমু না, এই আমি কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল। আমি আপারে মানা করছিলাম পরী, কিন্তু সে শোনে নাই। পরী আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনার আর অজুহাত দেখাইতে হইব না। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কষে চর মারেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন 2-4টে চর না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাঁচতে কাঁচতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তোর ছোট্ট আম্মা হয়। পরী মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করে এসে বলল, ছোট আম্মা কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলেই জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরীরে কিছু বললেন না, ছোট মানুষ। এরপর পরীর দিকে তাকিয়ে বলল, পরী তুমি জম্মান রে নিয়ে শাপলা বিলে যাও, ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতাছি কতগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়া রান্না হইব, আজকে ঘরে মেহমান আসবে। কপালে দৃঢ় বাস পড়ল পরীর। অবাক করা কণ্ঠে বলল, এই বন্যার ভিতরে মেহমান আইব কই থেইকা? পর মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। রূপা পাইব? মালা দিলেন এক ধমক। এত কথা কেন কস, তাড়াতাড়ি যা। আর শোন, মুখটা ভালো করে ঠাইকে যাবি, কেউ জানি না দেখে। নৌকার সাইয়ের মধ্যে থেকে বাইর হবি না। জুম্মান রেনিয়া এখন যা, তোর বাপে আর তার লোকজন থাকলে তোর পাঠাইতাম না। এমন সময়টাতে বাড়ি খালি। মৃত রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পরি বেচাই খুশি, আজকে অনেকদিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল, ওনার নিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল। শুধু চোখ দুটো খোলা রাখলো। দাদির ঘর পেরিয়ে আসার সময় উকি দিল পরি। আবেরজান আয়েশ করে বসে বসে সুপারি কাটছে। পরি হাঁক ছাড়লো, ও বুড়ি। সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বের হবে, কিন্তু জিজ্ঞেস করলেন, কই যাস? পরী ভেংসি কেটে বলল, তা দিয়া তোমার কাম নাই, আমি এখন যাই। আসমান থেকে যদি তোমার স্বামী ডাক দেয় তাইলে ভুইলা যাইও না কিন্তু। দেশ বন্যার পানিতে ভাইসা গেছে, তোমারে কবর দেওয়ার জায়গা পামু কই? পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবেরজানের। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাঁদতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে পূর্বে ছাই হবে, তবে মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু পরিস্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করতেই হবে। গ্রামের নাম নুরনগড়। পদ্মা নদীর ধার ঘেঁষেই এই গ্রামের অবস্থান। পদ্মা যেন নুরনগড়ের নূরের আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটি ঋতুতে এই গ্রামের নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষায় মেঘমালা থেকে সৃষ্টি বাড়িধারা, শস্য নীলাম্বরে মেঘের ভেলা, ঘাসে জমে থাকা শিশির কোনা, রূপবত্যাত কোকিলের মধুর কণ্ঠ। সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন কাড়ে। কিন্তু এখন আর এই গ্রামের সেই সৌন্দর্য নেই। নৌকার ছায়ের ভেতরে বসে আছে পরী। দুপাশে পর্দা টেনে দিয়েছে
এটা মায়ের করা হুকুম। আর জুম্মান নৌকা বাইছে। পরি ছয়ের ভেতর থেকে চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইব। কারা আইব জানস? বইটা হাতে নৌকা ঘোরাতে ঘোরাতে জুম্মান জবাব দিল, শহর থেকে ডাক্তার আইব আব্বা, বন্যার পানিতে ভিজে অনেকের অসুখ হয়েছে। হের লাইকা আব্বা শহর থেকে ডাক্তার আনতেছে, তারাই আইব। তরে কইছে কেডা? জুম্মান অকপটে স্বীকার করে বলল, বড় আম্মা কইছে। পরি আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আসতেই পরির মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই, পানিতে ভরে টুইটম্বর। কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘোরের মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরির। আজকে তো সে বিলের পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরির ইচ্ছায় রয়ে গেল জুম্মানের কথায়। আপা আমাগো আরেকখান নৌকা আইতাছে এইদিকে। কৌতূহলী হয়ে পরি প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় কেডা দেখতো? জুম্মান দাঁড়িয়ে ওকে দিয়ে বলল, লতিফ কাকা আর দেলোয়ার কাকা আর লোকে মাছি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরির। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে। পরির আর ভালো লাগে না এইরকম খাঁচায় বন্দি পাখি হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাইছে, কিন্তু ওর মায়ের জন্য তাও আদৌ কখনো সম্ভব হবে কি? কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দেয় তিনি। পরি জড়সড় হয়ে বসে রইল ছায়ের ভেতরে। সম্পান মাঝি তার ভাই, সাথে আরো দুজন মাঝিও আছে। বিশাল কৃত্তিক নৌকাখানি টেনে নেওয়া একটুখানির কথা না, 3-4 জন মাঝি তো লাগবেই। ঘাম ছুটে গেছে সবার। হঠাৎ করে কেউ ডেকে উঠল, ও সম্পান মাঝি, এদিকে কই যাও? ঘোরাও দিয়ে একটুখানি। সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনে অর্ধ নোংরা শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে শুধালো, ওই দিকে কই যাও? সম্পান নৌকার ধার ঘেঁষে এসে দাঁড়ালো, বলল, জমিদার বাড়ি যাই রে বিন্দু, ডাক্তার আনছি শহর থাইকা, হ্যাঁ করে নিতে যাইতেছি। বিন্দু উকি দিল নৌকার ছায়ের ভেতরে, তারপর বলল, ওই দিক দিয়া যাইও না মাঝি। সকালে দিয়া আমারে খবর দিল পরিবানো আইস শাপলা বিলে আইছে, ওর লগে তুই খাটাইস আইছে, গেলে ভালা হইব না। সম্পানের মুখে চিন্তার ছাপ খেলে গেল। সে আড়ষ্ট কণ্ঠে বলল, কস কি? পরি আর সময় পাইল না। অন্য দিক দিয়ে গেলে অনেক ঘোরা পড়বো, আমাকে তো জলদি যাইতে হইব। এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল, তুই লগে আয় বিন্তু, তাইলে আমাকেও কিছু কইব না। তুই পরিরে কইলে পরি শুনবো। বিন্তু মৃদু রাগ দিয়ে বলল, হ, খালি আমারই পাও। পরি খবর দিয়েছে, তাও যাইতে পারলাম না। চুলায় শাক চড়াইছি, রান্না শেষ না হইলে যাইতাম না। সম্পান অপেক্ষা করলো বিন্দুর রান্না শেষ হওয়া অবধি। অগাধ তো যেতেই হলো বিন্দুকে। এবার বোধহয় পরি তাকে বিলের পানিতে চুবাবে। বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকা ছাড়লো। নৌকায় বসে সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞেস করে বসলো, পরীকে? বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল, আমাগো গ্রামের জমিদারের ছোট মাইয়া।